এখন উঠলাম সবে, বাবা উঠে একটু বাগানে হাঁটছে। আর এই দেখো আমার ছোট কাকু এই লম্বা বারান্দাতেই কিন্তু হাঁটার জন্য বেছে নিয়েছে। মা ফ্রেশ হতে গেছে আর আমি খুব ভালো ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি যে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। এখন বাজে 6টা, আমরা উঠলাম এক্ষুনি। এত সুন্দর বাইরেটা, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। রোদ উঠলে ভীষণ গরম লাগছিল কালকে, কিন্তু সকালটা খুব সুন্দর। আর এই ভালোবাসা যে আবাসনটা, এর চারপাশে এত গাছ, এত ফুল, মানে এই পরিবেশটাও খুব ভালো লাগছে। সকালবেলা উঠে পাখির ডাক আর চারিদিকে সবুজের সমারোহ আর কি, বেশ ভালো লাগছে। এখনও মোটামুটি সবাই ঘুমাচ্ছে, তবে এখানকার একজন আবাসিক, একজন সিনিয়র সিটিজেন দেখলাম যে উনি বারান্দায় বসে বসে গান করছেন স্নান টান কমপ্লিট করে। তো তাদের দেখানোটা উচিত মনে করলাম না, সেই জন্য দেখালাম না। ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এবার একটু স্নানটা সেরে নেব। আজকেও কয়েকটা প্ল্যান আছে, দেখি কত দূর কী করতে পারি। কালকে তো সোনাঝুরি হাটে নেমেছিলাম ফেরার পথে, বাট সেরকমভাবে কিছুই কিনতে পারিনি, ঘুরতে পারিনি। তোরসা তোজো ভীষণ বিরক্ত করছিল। ওরা যেহেতু ওদের কোনো জিনিস দেখতে পায়নি, খেলনা বা অন্য কিছু, ওরা চলো চলো রুমে চলো, আমরা খেলবো, বল নিয়ে খেলবো বলে ওরা ভীষণ বায়না করছিল। তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। দেখি কি করা যায়, আজকে কতটা কি করতে পারি। আজকে বিকেলে আবার আমাদের কলকাতা ফেরার ট্রেন রয়েছে, তো যাই এবার রেডি হয়ে নিই, তোমার সাথে পুরোটাই শেয়ার করব আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি। সঙ্গে থাকো। এখন বাজে 7:30 আর আমরা সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। এই মন্দির সোনাঝুরি থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরত্বে রয়েছে। এখানে আমাদের টোটো দাদা, এখানে টোটো পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে পার্ক করে দিয়েছে টোটো। আর তারপরে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। এখানে 51 টাকা, 31 টাকা, 21 টাকা, 101 টাকা, 201 টাকা, যার যেমন খুশি সে মায়ের পুজোর ডালা নিতে পারে। কোনো রকম জোর জুলুম এখানে নেই। আমরা এখন চলে এসেছি বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে। পুজো দেওয়া হয়ে গেছে, মাকে পুজো দিয়ে নিয়েছি। মন্দির প্রাঙ্গণ ভীষণ সুন্দর আর বেশ ভালো লাগলো এখানে এসে। আর এখানের মাহাত্ম্য এটাই যে 51 সতীপীঠের এটা হচ্ছে সর্বশেষ পীঠ, মানে মায়ের অস্থি মজ্জা বা অস্থি কঙ্কাল এখানে পড়েছে। আর সেই থেকেই এই অঞ্চলের নাম, এই মন্দিরের নাম কঙ্কালীতলা। তো এখানে একটি কুণ্ড আছে, সেই কুণ্ডতে মায়ের অস্থি মজ্জা রয়েছে এবং সেই কুণ্ডর পাশে মন্দির স্থাপন করা হয়েছে। তো তোমাদের সাথে কুণ্ডটা শেয়ার করছি। এই হলো সেই পবিত্র কুণ্ড যেখানে মায়ের অস্থি মজ্জা বা কঙ্কাল পতিত আছে বলে বিশ্বাস করা হয়। আর এই কুণ্ডের পাশেই রয়েছে মায়ের মন্দির। এখানে দেবী দেবগর্ভা নামে পূজিতা হন এবং ভৈরব এখানে রুরু ভৈরব নামে বিরাজ করছেন। বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দির প্রাঙ্গণটা রয়েছে, গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর। এখানে কিছু দোকানপাটও বসেছে।
হ্যাঁ কই গো কঙ্কালি তলা কই এই ঠিক পুজো দিয়ে আমরা ফিরে এসেছি আর এসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজকে কেউ কেউ খাচ্ছে রুটি সবজি আর মিষ্টি, আর কেউ কেউ খাচ্ছে লুচি তরকারি আর মিষ্টি। পুজো দিতে যাওয়ার আগেই সবারই স্নান কমপ্লিট হয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে পড়েছি। আমরা রবীন্দ্র ভবন বা মিউজিয়াম ওগুলো দেখব। বিশ্বভারতী ক্যাম্পাসে যাচ্ছি টোটো করে। ঠিক তার যাওয়ার আগেই এখানে দেখো একটা বুদ্ধ মূর্তি দেখতে পেলাম। তো টোটো দাদাকে বললাম যে আমাদের এখানে একটু নামিয়ে দাও, আমরা একটু ঘুরে আসি। যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন, পিছনে আরও কাজ চলছে পার্কটার, তো তবুও টোটো দাদাকে রিকোয়েস্ট করে আমরা এখানে কিন্তু নেমে পড়লাম। সোনাঝুরি হাটের ঠিক পিছন দিকেই এই পার্কটা রয়েছে, আর এখনও কিন্তু তৈরি হচ্ছে। পুরোপুরি সাজানো গোছানো হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। অনেকটা না বীরভূমে এসে একটা মিনি সিকিমের ফিল হচ্ছে আর কি। বেশ সুন্দর করে বানানো হচ্ছে পার্কটা। সময়টা ছিল 1862। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিজের আশ্রম তৈরি করার জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজছিলেন। এই রকম অবস্থায় বন্ধু রায়পুরের স্থানীয় জমিদার বাড়িতে থাকাকালীন একদিন বেড়াতে এসে ভুবনডাঙ্গাকেই উপযুক্ত মনে হলো। 1863 সালে তিনি আশ্রম প্রতিষ্ঠা করলেন, নামকরণ করলেন শান্তিনিকেতন। আর তার ঠিক 40 বছর পরে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই প্রতিষ্ঠা করেন পাঠভবন। শিক্ষাকে তিনি চার দেওয়াল থেকে বের করে প্রকৃতির সন্নিবেশে নিয়ে আসেন। শুধুমাত্র 5 জন ছাত্র আর 5 জন শিক্ষককে নিয়েই শুরু হয়েছিল স্কুল। বুদ্ধমূর্তি দেখে টোটো করে চলে এসেছি বিশ্বভারতী প্রাঙ্গণে। এই বাড়িটির নাম তালধ্বজ। একটি মাত্র তালগাছকে কেন্দ্র করে খড়ের ছাউনি দেওয়া গোল বাড়িটি কিন্তু রবি ঠাকুর বানিয়েছিলেন। এবার এলাম প্রার্থনা গৃহ দেখতে। পুরোটাই কাঁচের তৈরি। রবি ঠাকুর প্রতি বুধবার সকালবেলা সাদা পোশাক পরে এখানে প্রার্থনা করতেন। সেই নিয়ম এখনও চালু আছে। আমরা ভিতরে যেতে পারিনি কারণ গরমের ছুটি চলছে, তাই অনেক কিছু জায়গা কিন্তু বন্ধ রয়েছে। এবারে চলে এলাম সেই বিখ্যাত ছাতিমতলা। এইখানে আছে 2টি ছাতিম গাছ। 20 একর জমির সাথে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছাতিম গাছ দুটিও ইজারা নিয়েছিলেন। এই ছাতিমতলাতে বসেই তিনি ধ্যান করতেন। 1901 সালে বিশ্বভারতী স্থাপিত হওয়ার পর ছাত্রদের কনভোকেশন সেরেমনি হতো এখানে, আর সব ছাত্রদের দেয়া হতো একগুচ্ছ ছাতিম পাতা। বর্তমানে এটি একটি হেরিটেজ সাইট হিসাবে সংরক্ষিত। এবার আমরা চলে এসেছি বিশ্বভারতী মিউজিয়াম, যার নাম হলো রবীন্দ্র ভবন। এখানে মাথাপিছু 100 টাকা করে টিকিট, আর ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা। সেটা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্টের জন্যই এটা ধার্য। বিশ্বকবির মৃত্যুর পর তার জীবন ও কর্মের স্মারক হিসাবে 1942 সালে এই রবীন্দ্র ভবন প্রতিষ্ঠিত হয়। খুব সুন্দর মিউজিয়াম। যেহেতু ফোন অ্যালাউ ছিল না, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমি বলবো এটা কোনো ভিডিওয়ে না, এটা নিজে দেখে উপলব্ধি করার মতো বিষয়বস্তু রয়েছে এখানে। কি অসাধারণ শিল্পশৈলী। আমরা এখন চলে এসেছি উত্তরায়ণ কমপ্লেক্সে, যেখানে রবি ঠাকুরের
5টি বাড়ি রয়েছে। 1919 থেকে 1941-এর 25শে জুলাই পর্যন্ত এই উত্তরায়ণেরই বাড়িতে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছিলেন। এর চারপাশে ছড়িয়ে আছে এই রকমই অসম্ভব সুন্দর সুন্দর শিল্পশৈলী। উত্তরায়ণ কমপ্লেক্সে কবির মোট 5টি বাড়ি রয়েছে। সবার প্রথমে তিনি যে বাড়িটি তৈরি করেছিলেন সেটা হলো কোণার্ক। এখন যে বাড়িটির ছবি দেখছো সেটা হচ্ছে দ্বিতীয় বাড়ি উদয়ন। এই বাড়িতেই মূলত রবি ঠাকুর থাকতেন। শিল্পী সুরেন্দ্রনাথ করকে সঙ্গে নিয়ে রবি ঠাকুর গিয়েছিলেন জাভাতে, কারণ জাপানি স্থাপত্য শৈলী রবি ঠাকুরের মন কেড়ে নিয়েছিল। সেখান থেকে ফিরে উদয়ন তৈরির প্ল্যান তৈরি হয়। তাই উদয়নের ডিজাইনে জাপানের শিল্পশৈলীর ছোঁয়া রয়েছে। এমনকি এই বাড়িতে একটি আলাদা করে ঘর আছে যেটা জাপানি ঘর নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই উদয়নেই বেশি সময় কাটিয়েছেন। উদয়নের পাশেই রয়েছে রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি। কি সুন্দর গাড়িটা দেখ। এখন যে বাড়িটি দেখছো সেটা হচ্ছে চতুর্থ বাড়ি, নাম পুনশ্চ। এই বাড়ির প্রসঙ্গে আসার আগে বলে নিই তৃতীয় বাড়ি শ্যামলীর কথা। এর একটা অন্যরকম বৈশিষ্ট্য রয়েছে। এটি মাটির দেয়াল, মাটির মেঝে থেকে শুরু করে ছাদও মাটির ছিল। এই বাড়ি তৈরির পিছনে একটা গল্প আছে। কলা ভবনে ছাত্রছাত্রীরা একটি মডেল বানিয়েছিল মাটি আর আলকাতরা দিয়ে, যেটা রোদ বৃষ্টিতে অনেকটাই টেকসই ছিল। এই থেকেই রবীন্দ্রনাথ ভাবলেন বীরভূমের এই শুষ্ক গরমে যদি মাটির এই রকম বাড়ি তৈরি করা যায় তবে বেশ ঠান্ডা থাকবে। মাটির কলসির উপর কলসি রেখে বাড়ির স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। বাড়ির দেয়ালে যে শিল্পকলা দেখা যায় তা করেছিলেন স্বনামধন্য শিল্পী রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ কর প্রমুখরা। রবি ঠাকুর ছাড়া সস্ত্রীক গান্ধীজি, লাল বাহাদুর শাস্ত্রী, মাদার টেরেসা এই শ্যামলীতে থেকে গেছেন। দ্বিতীয় বাড়ি কোণার্ক আর তৃতীয় বাড়ি শ্যামলী এখন রিপেয়ার চলছে, তার জন্য কিন্তু আমরা তোমাদের দেখাতে পারলাম না, জায়গাটা ঘিরে রাখা হয়েছে। এরপর যে বাড়িটি তার নাম পুনশ্চ। এই নাম রাখার পেছনেও রয়েছে এক কাহিনী। রবি ঠাকুর ভেবেছিলেন শ্যামলীর পর আর কোনো বাড়ি তিনি বানাবেন না, কিন্তু পরে যখন আবার একটি বাড়ি তৈরি হলো, পুনরায় নতুন বাড়ি তৈরি হলো, তাই তার নাম রাখলেন পুনশ্চ। এই বাড়ির বৈশিষ্ট্য হলো এর একটি মাত্র ঘর আর তার চারদিক দিয়ে দরজা জানলা, মানে সব দিক দিয়েই ঘরে ঢোকার এন্ট্রান্স রয়েছে। এবার আসি 5 নম্বর বাড়ি। এটি প্রথমে নাম রাখা হয়েছিল সেজুতি, পরে সেটা নাম চেঞ্জ করা হয় উদিচি বলে। এটি একদম পূর্ব দিকে এই বাড়িটি, আর সূর্যের আলো এখানে সবচেয়ে বেশি খেলা করত। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। এক মন জুড়ে মুগ্ধতা আর ভালো লাগা নিয়ে ফিরছি হোটেলের পথে। সত্যি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জায়গা চয়নে অদ্ভুত একটা বিশেষতা ছিল। যে জায়গায়, যে মাটিতে দাঁড়িয়ে, যে পরিবেশে দাঁড়িয়ে আমার বাঙালি সত্তাটা নতুন করে জেগে উঠছে, বাঙালি হওয়ার জন্য গর্ববোধ হচ্ছে। চলে এসেছি হোটেলে, আর এসে এবারে আমরা লাঞ্চ করতে চলে এসেছি ডাইনিং হলে। তো আজকে স্যাটারডে, তাই জন্য আমরা তো ভেজ থালি নিয়েছি, আর ছোটকারা কিন্তু ননভেজ খাচ্ছে। বেশ ভালো খাবার দাবার। আমাদের আজকে 5টায় ট্রেন, তার জন্য বাবা, মা আর 2 বাচ্চা বলল বাড়িতে রেস্ট নেবে খেয়ে দে, আর আমরা বাকিরা যাচ্ছি সোনাঝুরি হাটে। আর ফেরার পথে ওখান থেকে একেবারে টোটো নিয়ে চলে আসব, সব লাগেজ নিয়ে একসাথে স্টেশনে বেরিয়ে পড়ব।
কি সুন্দর আসছে দেখ বাবি। এই মিমির ফোনটা হেভি তো, নিয়ে পড়েছে। সোনাঝুরির হাটে এসে রাবড়ি দই আমরা কিভাবে যে সোনাঝুরি হাটটা দেখলাম আর কেনাকাটা করলাম সেটা শুধু আমরাই জানি। জিনিসপত্র দেখে বুঝতেই তো 1 ঘন্টা কেটে গেল। কিনবোটা কখন? রীতিমতো দৌড়ে দৌড়ে কেনাকাটা করে টোটো নিয়ে চলে এসে আমরা পৌঁছে গেছি স্টেশনে। আমাদের এবারের তারাপীঠ শান্তিনিকেতনের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমরা কিন্তু খুব এনজয় করেছি, ভীষণ ভালো ঘুরেছি, খুব মজা করেছি। তারাপীঠের ট্যুর ব্লগ আজকেই শেষ হচ্ছে। আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব তোমাদের কাছে। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করে দিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।